But is it true that you said Hitler didn't kill enough Jews during the war? আপনাকে যদি আমি বলি যে আপনি আমাকে একজন স্বৈর শাসকের নাম বলবেন, আপনি হয়তোবা নিঃসন্দেহে বলে বসবেন অ্যাডলফ হিটলার। কিন্তু আপনাকে যদি আমি বলি কিছু মানুষ এরকমও ছিল যারা কিনা অ্যাডলফ হিটলারের নিয়ম নীতিকে অনুসরণ করেছে, কিংবা তার সেই নিয়ম নীতিটাকে আশ্রয় নিয়েছে, বাস্তবে সে কিনা অ্যাডলফ হিটলারের থেকেও অনেক বড় স্বৈরশাসক ছিল। তাহলে আপনার এত বড় অ্যাডলফ হিটলারের নাম শুনে হয়তোবা স্বয়ং অ্যাডলফ হিটলারও নুহ সুমায়নের মতো আপনাকে কফি খাওয়ার দাওয়াত দিয়ে দিতে পারে। সুতরাং আর দেরি না করে আমাদের হোম থিয়েটারের নতুন আয়োজন ওয়েন দ্য হিস্ট্রি লাইজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত এরকম একজন মানুষকে নিয়ে কথা বলবো যার জন্ম হয়েছিল 1924 থেকে 25 নর্থ ওয়েস্ট উগান্ডাতে, এবং এই মানুষটা একটা টর্চার সেল বানিয়ে রেখেছিল যেখানে কিনা সে তার চতুর্থ প্রেগনেন্ট বউকে টর্চার করে তার পাটা মাথার এই জায়গায় নিয়ে আসে এবং মাথাকে পায়ের এই জায়গায় নিয়ে আসে। শুধু তাই না, আজও যদি আপনি নর্থ ওয়েস্ট উগান্ডার কাকুয়া ট্রাইবে যান, আপনি এরকম একটা ঘর দেখতে পাবেন যেখানে কিনা প্রতিনিয়ত মানুষের চিৎকার এবং মানুষের রক্ত দিয়ে লেখা ছিল প্লিজ সেভ আস। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমরা কথা বলবো ইডি আমিন। ইডি আমিন যে কিনা একটা সময় প্রচন্ড অত্যাচারী একজন শাসক ছিল এবং পরবর্তীতে যার উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হন, এবং উগান্ডার মানুষও সবচেয়ে বেশি কিন্তু তাকেই পছন্দ করত। আজ আমরা জানবো ইডি আমিনের ব্যাপারে, ইডি আমিনের ইন ডিটেলসে, এবং কিভাবে ইতিহাস হিটলারকে উপরে রেখে ধীরে ধীরে এই ধরনের মানুষগুলোকে সরিয়ে ফেলেছিল তাদের ব্যাপারে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প। ইডি আমিন যে কিনা উগান্ডার কাকুয়া ট্রাইবে জন্ম নেয়, এবং কাকুয়া ট্রাইবে সে সময়কার সবচেয়ে ভয়ঙ্কর রীতিনীতি ছিল তারা মানুষের রক্ত খেত, তারা মানুষের মাংস খেত। সো এরকম একটা জায়গায় জন্ম হওয়ার পর দারিদ্রতার কারণে ইডির মা ইডি আমিনকে নিয়ে বেরিয়ে চলে আসে, এবং তারপর ইডি আমিন ব্রিটিশ সোলজার্সে, মানে তখনও উগান্ডা ব্রিটিশ কলোনাইজার আন্ডারে ছিল, এবং তখন ইডির মা ইডিকে নিয়ে ব্রিটিশ কলোনাইজার আন্ডারে চলে আসে, এবং সেখান থেকে ইডি ধীরে ধীরে বড় হতে থাকে। এখন অবভিয়াসলি 6 ফিট 4 উচ্চতার একজন মানুষকে ব্রিটিশরা কখনো তার কুক হিসেবে রাখবে না। ব্রিটিশরা তাকে তার মধ্যে রাগবি ট্রেনিং দিল, বক্সিং ট্রেনিং দিল, এরকম অজস্র ট্রেনিং দিলে তাকে একজন সোলজার হিসেবে দিল, এবং ইডিও একদম একজন অবিডেন্ট সোলজার হিসেবে তার দায়িত্ব পালন করতে থাকলো। অবশেষে সেই সময়টা ঘনিয়ে আসলো যখন ইডি আমিন ব্রিটিশ সোলজারদেরকে এতটাই অনুগত্য দেখালো, ব্রিটিশ সোলজাররা পরবর্তীতে কেনিয়াতে ওয়াও রিভল্টে তাকেই সঙ্গে নিল এবং তাকে হচ্ছে ব্রিটিশদের পক্ষ থেকে লড়লো। এবং ইডি এত বিশ্বস্ততার সাথে ব্রিটিশদের পক্ষ হয়ে লড়াই করা শুরু করলো যে পরবর্তীতে ইডি আমিন তার নিজের মানুষদেরকে মারা শুরু করলো। শুধু তাই না, ব্রিটিশ দের পক্ষ হয়ে যখন তারা রিভল্টে হচ্ছে গিয়ে তারা লড়াই করতে থাকলো, সে সামনে সোলজারকে এত নির্মম ভাবে দাফন করে দিল, হয় জীবন্ত দাফন করে দিল কিংবা তাকে কেটে টুকরা টুকরা করে ফেললো, যাতে করে তার বিপক্ষে যত সোলজার আছে সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এরকম করতে করতে ইডি আমিনের সাথে পরিচিত হয় ওবোটে নামে আরেক হাই র্যাঙ্কিং ব্রিটিশ সোলজার্স। এখন হ্যাঁ, ওবোটে তো ছিল হচ্ছে আপনার উগান্ডা, এবং পরবর্তীতে ব্রিটিশরা খুশি হয়ে ওবোটেকে দেওয়া হয় প্রেসিডেন্ট, এবং ইডি আমিনকে হাই র্যাঙ্ক সোলজার অফিসার হিসেবে দেওয়া হয়। সেই জায়গাতে ইডি আমিন সবার আগে যে কাজটা করলো, ওবোটের সাথে মিলিত হয়ে সরকার গঠন করলো। এখন ওবোটে যখন হাই র্যাঙ্ক প্রেসিডেন্ট, ইডি আমিন হলো তার জেনারেল প্রধান, এবং ব্রিটিশদেরকে না জানিয়ে কফি, তারপর গোল্ড, এরকম যত এক্সপেন্সিভ জিনিস ছিল প্রত্যেকটা জিনিসেরই স্মাগলিং শুরু করলো ইডি আমিন। পর্যায়ে গিয়ে ইডি আমিন ওবোটের বিপক্ষে চলে গেল, কারণ স্বাভাবিক যখন আপনি ক্ষমতা নিয়ে কাজ করবেন তখন একজন আরেকজনের বিপক্ষে যেতেই পারে, এবং ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি সেটাই হলো, ইডি ভার্সেস ওবোটে। দ্যাট মিনস ওয়ান্স আপন এ টাইম দে আর ফ্রেন্ডস, নাও দে আর এনিমিস। এবং এই জায়গাতে এসে যখন ওবোটে তার একটা কনফারেন্সের জন্য উগান্ডা ছেড়ে বের হলো, তখন ইডি আমিন ঠিক উগান্ডাতে একটা ঘোষণা দিল যে হচ্ছে ওবোটে আর এই দেশে ঢুকতে পারবে না,
এবং ইদি আমিন হচ্ছে এখনকার প্রেসিডেন্ট। হ্যাঁ, এখন অবভিয়াসলি তখন ইংরেজদের থেকে স্বাধীনতা দেওয়ার মতো আর কেউ ছিল না। সো ওই উগান্ডার মানুষের জন্য সবচেয়ে পছন্দের যে মানুষটা ছিল সে ছিল ইদি আমিন। শুধু তাই না, আপনি যদি দ্য লাস্ট স্কটল্যান্ড কিং এই মুভিটা দেখেন, আপনি ওখানে দেখতে পারবেন ইদি আমিন কিভাবে ঘন্টার পর ঘন্টা মৃত ব্যক্তির সাথে কথা বলতো, মৃত লাশের সাথে কথা বলতো, এবং এক পর্যায়ে সেই মৃত লাশের পাশে গিয়ে সে শুয়ে পড়তো। শুধু তাই না, ইদি আমিনের চতুর্থ বউ যখন একদিন আসলো, দেখলো হচ্ছে ইদি আমিনের যে টর্চার সেলটা আছে, সে একদিন হঠাৎ করে টর্চার সেল ঢুকলো। ঢুকার পর সে দেখতে পেল ইদি আমিনের বিভিন্ন মানে ভয়ঙ্কর কাজকর্ম, লাইক হচ্ছে কিছু মানুষের লাশ, এবং লাশের মধ্যে কারো গলা নেই, কারো কান নেই, কারো লিভার নেই। এখন হ্যাঁ, এটা কি ইদি আমিন খেয়ে ফেলতো নাকি রেখে দিত, এটা কিন্তু শুধুমাত্র ইদি আমিনই জানতো, কারণ ওই টর্চার সেলে সাধারণত কারো ঢুকা একদমই বারণ ছিল। এবং একটা পর্যায়ে ইদি আমিনের এই কার্যকলাপগুলো যখন ইদি আমিনের পার্সোনাল ডক্টর সে পালিয়ে চলে আসলো, এবং পালিয়ে চলে আসার পর এই কার্যকলাপগুলো ধীরে ধীরে মানুষের সামনে যেতে থাকে, এবং তখন যখন ইডি পরপর অনেকগুলো যুদ্ধ হেরে যায় এবং হচ্ছে গিয়ে মানুষরাও হচ্ছে বেশ ইডির বিরুদ্ধে খেপে যায়, তখন সে পালিয়ে চলে যায় সৌদি আরব, এবং এক পর্যায়ে সৌদি আরবে গিয়ে সে অর্গান ফেলের কারণে মৃত্যুবরণ করে। দর্শক, এই ছিল ইতিহাসে একজন নির্মম শাসকের গল্প, যার নির্মমতা কিনা হিটলারকেও হার মানায়। এখন কথা হচ্ছে এখানে ইতিহাসের মিথ্যাটা কোথায় ছিল। দেখেন, হিটলারকে কেন ইতিহাস সবার উপরে রেখেছে সেটা তো আমরা জানি, এবং আমি আমার এই চ্যানেলে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে আলাদা একটা ভিডিওই বানাবো। সো হিটলারকে না দেখে ইতিহাস, মানে হিটলারকে দেখে ইতিহাস কিন্তু কখনোই ইদি আমিন, স্টালিন বা এই টাইপের যে শাসকগুলো ছিল তাদেরকে কখনোই দেখাতো না। সো এই ইদি আমিন সম্পর্কে আপনি যদি আরো ভালো জানতে চান, আপনি গুগল করতে পারেন, কিংবা আপনি দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড এই মুভিটা দেখতে পারেন, তাহলে আপনি এই ব্যাপারে আরো ভালো কিছু জানতে পারবেন। সুতরাং এরকম আরো কিছু পর্ব নিয়ে কিন্তু হোম থিয়েটার আবারও চলে আসছে আপনাদের সাথে, এবং প্রতি বৃহস্পতিবার আমাদের ওয়েন দ্য হিস্ট্রি লাইসের একটা করে নতুন পর্ব রিলিজ হবে। চোখ রাখুন হোম থিয়েটারের পর্দায়। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।